হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিয়ার সলিউশন একাডেমি। গুড মর্নিং প্রত্যেককে। তো আজ আমরা যে পঞ্চায়েতের স্পেশাল আমরা বাংলা ক্লাস প্র্যাকটিস করছিলাম, তারই কিন্তু প্র্যাকটিস নাম্বার 4 নাম্বার সেট নিয়ে আমরা চলে এসেছি। তো চলো স্টার্ট করি, দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বলা হয়? তো আমরা একটু থিওরি পার্ট জেনে নেব ফার্স্টে, যে ক থেকে ম পর্যন্ত টোটাল হচ্ছে কিন্তু 25টা বর্ণ। টোটাল এই 25টা বর্ণ উচ্চারণের সময় কিন্তু ফুসফুস তাড়িত বাতাস মুখগহ্বরের কোথাও না কোথাও গিয়ে কিন্তু স্পর্শ পায় বা বাধা পেয়ে কিন্তু উচ্চারিত হচ্ছে। তো যেহেতু বাধা পাচ্ছে বা স্পর্শ হচ্ছে, তাই কিন্তু এদেরকে স্পর্শ বর্ণ বলা হয়। তো কোথাও না কোথাও বলতে কোথায় কোথায় স্পর্শ হচ্ছে তাহলে? কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ। তো এই 5টা জায়গায় কিন্তু স্পর্শ হয়ে বা বাধা পেয়ে উচ্চারণ হচ্ছে, তাই এদেরকে কিন্তু স্পর্শ বর্ণ বলা হচ্ছে। তো দেখো স্পর্শ বর্ণ আছে অপশন সি, তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, উষ্ম বর্ণ। তো উষ্ম বর্ণ কিন্তু কাকে বলা হচ্ছে? উষ্ম বর্ণ কোন কোন বর্ণকে? তালবেশ স, পেটকাটা মূর্ধন্য ষ, দন্তের স এবং হ, এই 4টি বর্ণকে কিন্তু উষ্ম বর্ণ বলা হচ্ছে। নেক্সট দেখো হচ্ছে অন্তঃস্থ বর্ণ। তো অন্তঃস্থ বর্ণ কিন্তু বলা হয় অন্তর্য, র, ল এবং ব, এই 4টি বর্ণকে কিন্তু বলা হয় অন্তঃস্থ বর্ণ। নেক্সট লাস্ট অপশন আছে দেখো নাসিক্য বর্ণ। তো নাসিক্য বর্ণ কিন্তু বলা হয় যে নাক দিয়ে শ্বাসবায়ু বের হবে আমাদের উচ্চারণের সময়। তো এরকম বর্ণ রয়েছে কিন্তু উম্ম রয়েছে, ইঙ্গ রয়েছে, দন্তন্য, মূর্ধন্য এবং ম। তো এই 5টাকে কিন্তু বলা হচ্ছে নাসিক্য বর্ণ। তো স্পর্শ বর্ণে কিন্তু অন্তর্গত হলে 25টি বর্ণকে একত্রিত করে সেখানে কিন্তু স্পর্শ বর্ণ বলা হয়ে থাকে। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেব। দেখো, ট বর্গীয় ধ্বনির আগে সাধারণত কোনটি বসে? তো নত্যবিধান, তার নিয়ম অনুযায়ী আমরা কি জেনেছি না, তৎসম বা সংস্কৃত শব্দে যুক্ত ব্যঞ্জনে ট বর্গীয় ধ্বনি। তো ট বর্গীয় ধ্বনির মধ্যে কটি বর্ণ আছে? টোটাল 5টি বর্ণ আছে, ট, ঠ, ড, ঢ আর মূর্ধন্য। তো এই টোটাল 5টা কিন্তু হচ্ছে ট বর্গীয় ধ্বনির বর্ণ। এদের পূর্বে সর্বদাই কিন্তু সেখানে মূর্ধন্য বসে। যেমন আমরা বলতে পারি ঘন্টা বানান। তো ট এর আগে মূর্ধন্য হচ্ছে। দেখো যদি আমি ঘন্টা বানান লিখি, তো ঘন্টা কি হচ্ছে, ট এর আগে কিন্তু মূর্ধন্য যুক্ত হচ্ছে। যেমন ধরো আমি লিখতে পারি কণ্টক। যদি আমি কণ্টক লিখি, তো কণ্টকে কি ট এর আগে কিন্তু মূর্ধন্য যুক্ত হচ্ছে বা ন যুক্ত হচ্ছে। তো এরকম বানান ইত্যাদি কিন্তু এগুলো নত্যবিধানের নিয়ম অনুযায়ী হচ্ছে। তো এখানে তাহলে সঠিক উত্তর আমাদের কি হচ্ছে? মূর্ধন্য। তো মূর্ধন্য দেখো অপশন বি হয়ে যাচ্ছে তাহলে কারেক্ট আনসার। তো ফার্স্ট কি আছে? দন্তন্য, অপশন এ। দন্তন্য এটি কি? এটি কিন্তু ত বর্গীয় ধ্বনির তৃতীয় বর্ণ। ত বর্গীয় ধ্বনিতে কিন্তু রয়েছে দন্তন্য। তো ত বর্গীয় ধ্বনির বর্ণগুলো কি কি আছে? যেমন 5টা করে বর্ণ আছে, ত আছে, থ, দ, ধ এবং লাস্ট আছে দেখো দন্তন্য। তাহলে এটা ত বর্গীয় ধ্বনির লাস্ট বর্ণ হচ্ছে কি? দন্তন্য। নেক্সট দেখো আছে অপশন সি ইঙ্গ। তো এটি কিন্তু ইঙ্গ হচ্ছে চ বর্গীয় ধ্বনির আগে বসে। যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলতে পারি যে অঞ্চল, দেখো এখানে যদি অঞ্চল লিখি, তো অঞ্চল কি হচ্ছে? চ বর্গীয় ধ্বনির আগে, চ এর আগে কিন্তু দেখো ইঙ্গ উচ্চারণ আসছে। তো নেক্সট দেখো আছে ম, অপশন ডি। এটি কি হচ্ছে? ম কিন্তু প বর্গীয় ধ্বনির আগে বসছে। যেমন একটি উদাহরণ হিসাবে আমি লিখছি ধরো কম্প। তো কম্প দেখো ক এর আগে কিন্তু ম উচ্চারিত হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন শব্দটি শুদ্ধ? তো স্বায়ত্তশাসন শব্দটি কিন্তু গঠিত হয়েছে ছ। স্বায়ত্তশাসন দেখো গঠিত হয়েছে কিন্তু দন্তের স এবার স। কি বললাম? কি আছে? দন্তের স এবার স। তারপরে কি আছে? প্লাস কিন্তু আছে আয়ত্ত। প্লাস যদি আয়ত্ত লিখি, তারপরে কিন্তু আসছে শাসন। তো অর্থাৎ এখানে কি হচ্ছে? স্বায়ত্ত শাসন, স যোগ আয়ত্ত সমান হচ্ছে স্বায়ত্ত, প্লাস তার সাথে যুক্ত হচ্ছে কিন্তু শাসন। এভাবে কিন্তু স্বায়ত্ত শাসন গঠিত হচ্ছে। তো অপশন সি তাহলে সঠিক আনসার হচ্ছে। নেক্সট দেখো, অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? যদি জফলা সন্ধির নিয়ম অনুযায়ী আমরা ধরি, তো রস্বইকার বা দীর্ঘইকারের পর কি বললাম, যদি রস্বই থাকে কিংবা যদি দীর্ঘই থাকে, তো এর পরে যদি আবার পুনরায় সেখানে দীর্ঘকার হয়,
তো উভয় মিলে কিন্তু রস্বই বা দীর্ঘ ভিন্ন স্বরবর্ণ থাকলে সেখানে এই রস্বই বা দীর্ঘের স্থানে কিন্তু সেখানে অন্তর্জ হচ্ছে বা সেখানে জ ফলা হচ্ছে, অন্তর্জ ফলা হচ্ছে। তা কিন্তু কি হয়, পূর্ববর্তী ব্যঞ্জনের আগে সেটা যুক্ত হচ্ছে। যেমন যদি আমরা ধরি যে অত্যন্ত, তাহলে এটা কি হবে, অতি যোগ অন্ত হচ্ছে অত্যন্ত। তো এখানে দেখো ফার্স্ট অপশনেই আছে অতি যোগ অন্ত, তো অপশন এ তাহলে হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন। নিদাঘ বা নিদাঘ শব্দের নি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? তো নিদাঘ শব্দের অর্থ কি, প্রচন্ড গরম বা গ্রীষ্মকাল বোঝায়। এখানে নি উপসর্গ কি আছে, নি, তাই তো। নি উপসর্গটি হচ্ছে দাগ বা দাহ, যেটা কিন্তু উত্তাপ এর সাথে যুক্ত হয়েছে। কার সাথে যুক্ত হয়েছে, দাহ এর সাথে যুক্ত হয়েছে। তো দাহ শব্দের অর্থ কিন্তু হচ্ছে উত্তাপ, এর সাথে যুক্ত হয়ে সেটা উত্তাপের আতিশয্য বা অতিরিক্ততা বা প্রখরতা, ভীষণ গরম অর্থ কিন্তু এখানে প্রকাশ করছে। তো এটা কিন্তু তাহলে সঠিক উত্তর, উত্তর কি হচ্ছে, আমি আতিশয্য বললাম যে ভীষণ গরম বা উত্তপ্ত বোঝাচ্ছে। তো আতিশয্য অর্থ দ্বারা কিন্তু সেটা বোঝানো হয়, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো নেক্সট যে আছে অভাব, অপশন বি। অভাব অর্থে কিন্তু নি ব্যবহৃত হয়। যেমন যদি বলি আমি নির্জল, তো এখানে কিন্তু জলের অভাব বোঝাচ্ছে। নেক্সট আছে দেখো নিষেধ, অপশন সি। তো নিষেধ অর্থে কিন্তু কোনো কিছু নিবারণ করা বা নিবৃত করা বোঝায়। নেক্সট লাস্ট অপশন দেখো বিশেষ আছে। তো বিশেষ অর্থে কিন্তু কোনো কিছু নিভৃত বা নিপুণ অর্থ বোঝাতে বিশেষ শব্দ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, চাঁদ মুখ কোন সমাস? উপমেয় এবং উপমান। উপমেয় মানে কি, যাকে তুলনা করা হয়, আর উপমান শব্দের অর্থ কি, যার সাথে তুলনা করা হয়। তো এখানে কিন্তু তুলনা বোঝানো হলে সাধারণ গুণের উল্লেখ না থাকলে তাকে কিন্তু উপমিত কর্মধারয় সমাস বলা হয়। তো আমাদের কোশ্চেন কি দিয়েছে যে চাঁদ মুখ, একে যদি আমি ব্যাস বাক্য নির্ণয় করি তাহলে মুখ চাঁদের ন্যায়, কি হচ্ছে না, মুখ চাঁদের ন্যায় ব্যাস বাক্য আমি পাচ্ছি। মুখ চাঁদের ন্যায় পাচ্ছি। তো এটি দেখো ফার্স্ট অপশনেই আছে, আমি কি বললাম, উপমিত কর্মধারয় সমাসের অন্তর্গত হচ্ছে। তো অপশন এ হয়ে যাচ্ছে তাহলে কারেক্ট আনসার, উপমিত কর্মধারয় সমাস। নেক্সট যে আছে উপমান কর্মধারায়, অপশন বি। এতে সাধারণত গুণের উল্লেখ থাকে। যেমন যদি বলি তুষারের ন্যায় শুভ্র, তাহলে কি হচ্ছে সেটা, না তুষার শুভ্র। নেক্সট দেখো আছে রূপক কর্মধারায়, অপশন সি। তো এতে কিন্তু উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা বোঝায়। যেমন বিষাদ রূপ সিন্ধু, যদি আমি সেটাকে সমাসবদ্ধ পদ পাবো কি, বিষাদ সিন্ধু। নেক্সট দেখো আছে মধ্য পদ লোপী কর্মধারায়, অপশন ডি। তো ব্যাস বাক্যের মাঝের পদ কিন্তু সেখানে লোপ পায়। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা সিংহাসন শব্দটিকে যদি আমি ব্যাস বাক্য নির্ণয় করি, তো সিংহ চিহ্নিত আসন পাবো। তো যেখানে কিন্তু মধ্যপদ লোপী কর্মধারয় সমাস হচ্ছে। নেক্সট কোশ্চেন, আরসি কোন পদের উদাহরণ? তো কোনো কিছুর নাম বোঝালে তাকে বিশেষ্য পদ বলে। আরশির অর্থ হচ্ছে কি, আয়না বা দর্পণ। আরশির অর্থ কিন্তু আমরা আয়না বলতে পারি, বা দর্পণ হচ্ছে তার সমর্থক শব্দ, দর্পণও অর্থ হচ্ছে দর্পণও বলতে পারি। যা কিন্তু একটি বস্তুর নাম বোঝাচ্ছে, তাই কি হচ্ছে, এটি কিন্তু একটি বিশেষ্য পদ হবে। যে কোনো কিছুর নাম বোঝালে তাকে আমরা বিশেষ্য পদ বলি। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট আছে দেখো বিশেষণ। তো বিশেষণ কিন্তু বিশেষ্য পদের যা দোষ গুণ অবস্থা সংখ্যা বা কোনো পরিমাণ বোঝায়, তাকে বিশেষণ পদ বলে। যেমন এই আরশি শব্দটারই যদি আমি বিশেষণ পদ যদি বলি স্বচ্ছ আরশি, তো আরশির আগে যদি আমি স্বচ্ছ অ্যাড করি, তো যদি বলি আরশি শব্দের অর্থ যেহেতু আয়না, যদি বলি স্বচ্ছ আয়না বা স্বচ্ছ আরশি, তাহলে আরশিটা কেমন, না স্বচ্ছ। তো এই স্বচ্ছটা হচ্ছে কিন্তু তাহলে বিশেষণ পদ। নেক্সট দেখো আছে সর্বনাম, অপশন সি। তো নামের পরিবর্তে যে পদ বসে তাকে কিন্তু সর্বনাম পদ বলে। যেমন সে বসে, ও তারা বসে, তুই বসে। তো নেক্সট দেখো আছে লাস্ট অপশন অব্যয়। তো অব্যয় হচ্ছে যে পদের কোনো অবস্থাতেই কোনরূপ কোনো পরিবর্তন হয় না, তাকে কিন্তু অব্যয় পদ বলে। যেমন অব্যয় পদের উদাহরণ আমরা বলতে পারি ও আছে, এবং আছে, কিন্তু আছে, এগুলো কিন্তু অব্যয় পদের উদাহরণ। নেক্সট কোশ্চেন, মেধাবী শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? তো সংস্কৃত নিয়ম অনুযায়ী কিন্তু দীর্ঘ ইকারান্ত প্রত্যয়ান্ত পুংলিঙ্গ যে সমস্ত শব্দ আছে, তো এটা দেখো পুংলিঙ্গবাচক শব্দ লাস্টে আছে হচ্ছে দীর্ঘী, অর্থাৎ এটা দীর্ঘ ইকারান্ত শব্দ। যেমন আছে মেধাবী বা মায়াবী বলতে পারি, গুণী বলতে পারি, এগুলো শেষে কিন্তু ইনি অর্থাৎ দীর্ঘ যুক্ত হয়ে কিন্তু ইনি যুক্ত হচ্ছে।
অর্থাৎ দীর্ঘিকার যুক্ত হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। তো এখানে কি আছে তাহলে? মেধাবী। তো মেধাবীর সাথে যদি আমি ইনি যুক্ত করি তাহলে কি হবে? মেধাবিনী হবে। তো দেখো আমাদের ফার্স্ট অপশন আছে কি? মেধাবিনী। এটা আমাদের স্পেলিং ভুল আছে, বানান ভুল আছে। তো মেধাবিনী শব্দে কিন্তু ফার্স্টে আছে রস্যই, অর্থাৎ রশ্মি আছে, বয়ের রশ্মি, লাস্ট আছে দেখো নয় দীর্ঘী। তো এখানে আছে নয় দীর্ঘী। তো অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। চলো তো নেক্সট কোশ্চেন। তুমি যদি যেতে তবে ভালো হতো, এটি কোন কালের উদাহরণ? তো অতীতকালের যে কাজ হতে পারতো কিন্তু হয়নি তা বোঝাতে কিন্তু নিত্যবৃত্ত অতীতকাল ব্যবহার করা হবে। তো এটি কি বলেছে আমাদের? তুমি যদি যেতে তবে ভালো হতো। তো এটি কি নিত্যবৃত্ত অতীত আমি বললাম। তো অপশন বি তে দেখো আছে নিত্যবৃত্ত অতীত। ফার্স্ট অপশন কি আছে? সাধারণ অতীত। তো সাধারণ অতীতে কি হবে? যে কোনো কাজ অতীতে একবার ঘটেছিল এরকম বোঝালে সাধারণ অতীত হবে। তো এই বাক্যটাকে যদি আমি সাধারণ অতীত হিসেবে ব্যবহার করি তাহলে আমি বলতে পারবো যে কি তুমি গিয়েছিলে। তো কি বোঝাচ্ছে? না তুমি একবারই গিয়েছিল। এটা কিন্তু সাধারণ কালে অতীতকালে সাধারণ একটা ঘটনা। নেক্সট দেখো আছে পুরাঘটিত অতীত। তো ভুল কাজের অনেকবার আগে শেষ হয়েছে, অনেক আগে যেটা শেষ হয়ে গেছে, তো যার ফল কিন্তু আমরা এখনো পাচ্ছি। যেমন এই বাক্যটাকে যদি আমি বলি পুরাঘটিত অতীতে ব্যবহার করি তাহলে হবে কি তুমি গিয়েছিলে, তুমি যা হয়ে গেছে কিন্তু তুমি একটু আগেই গেছো, যার ফল কিন্তু এখনো রয়ে গেছে, এরকম বোঝালে পুরাঘটিত অতীত হচ্ছে। নেক্সট লাস্ট অপশন দেখো ঘটমান অতীত। তো কাজ অতীতে চলছিল, কোনো সময় অতীতে চলছিল বা ঘটছিল এরকম বোঝালে সেটা ঘটমান অতীত হবে। যেমন এই বাক্যটা, এই সেন্টেন্সটাকে যদি আমি বলি তাহলে ঘটমান অতীতে কি হচ্ছে? যে তুমি যাচ্ছিলে বা তুমি কিছু করছিলে, খাচ্ছিলে, এরকম বোঝালে সেটা ঘটমান অতীত হচ্ছে। নেক্সট কোশ্চেন, টাকাই টাকা আনে, টাকায় কোন কারক? তো বাক্যে যে নিজে কাজ সম্পন্ন করে তাকে কিন্তু কর্তৃকারক বা কর্তাকারক বলা হয়। এখানে কি বলেছে? টাকায় টাকা আনো। তো টাকা নিজেই আনছে, নিজেই কাজটি সম্পন্ন করছে, অর্থাৎ এটি কি হবে? না কর্তৃকারক। তো কর্তৃকারক দেখো কর্তা, কর্তৃ অর্থাৎ কর্তা হচ্ছে অপশন এ হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর। তো নেক্সট যে আছে কর্মে সপ্তমী অর্থাৎ কর্মকারক। এটা তো যাকে আশ্রয় করে বক্তা কিছু কাজ করছে তাকে কিন্তু কর্মকারক বলা হচ্ছে। করণ কারক কি? যা দিয়ে কোনো কিছু কাজ করা হয়, কোনো কিছু দিয়ে বা কোনো দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, তাকে কিন্তু করণ কারক বলা হয়। নেক্সট লাস্ট অপশন দেখা যাচ্ছে অপাদান কারক, অপাদানে সপ্তমী। তো অপাদান কারক কি দ্বারা বোঝায়? কোনো কিছু থেকে থেকে বা কোনো কিছু হইতে বোঝালে কিন্তু সেটা অপদান কারক হয়। নেক্সট কোশ্চেন, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটি কোন বাক্য? তো যখন দুই বা ততোধিক স্বাধীন বাক্য মানে হচ্ছে সরল বাক্য, যদি কোনো সমুচ্চয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয় কোনগুলো? তাই বোঝায়, এবং বোঝায়, ও বোঝায়, কিন্তু বোঝায়, এগুলো দ্বারা যদি কোনো দুটোর বেশি বাক্য বা দুটো বাক্য সরল বাক্যকে যুক্ত করা হয় তবে কিন্তু একটি পূর্ণ বাক্য সেখানে গঠিত হয়, তাকে কিন্তু যৌগিক বাক্য বলা হয়। তো এখানে দেখো যৌগিক বাক্য আছে তাহলে অপশন বি সঠিক আনসার হচ্ছে। তো ফার্স্ট অপশন কি আছে? না সরল বাক্য। এটি কিন্তু সরল বাক্যে একটি মাত্রই সমাপিকা ক্রিয়া থাকে। নেক্সট দেখো আছে জটিল বাক্য। তো একটি প্রধান বাক্যের উপর আরেকটি নির্ভরশীল থাকলে বাক্য তখন সেটা জটিল বাক্য হয়। যেমন যেহেতু সত্য কথা বলিনি তো সেহেতু বিপদে পড়েছি। তাহলে আমি এখানে কি যুক্ত করছি? না যেহেতু, যেহেতু সত্য কথা বলিনি তো সেহেতু, এখানে দেখো যুক্ত হচ্ছে সেহেতু বিপদে পড়েছি। তো যেহেতু, সেহেতু বা যে, সে এরকম পদ দ্বারা যুক্ত হলে তখন সেটা কিন্তু হচ্ছে জটিল বাক্য। এই জটিল বাক্যেরই কিন্তু আরেকটা রূপ হচ্ছে মিশ্র বাক্য। চলো নেক্সট কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে, এটি কোন বাচ্য? যে বাচ্চে কর্মপদের প্রাধান্য থাকে এবং কর্তার সাথে তৃতীয়া বিভক্তি যুক্ত হয়। তো তৃতীয়া বিভক্তি কি? তৃতীয়া বিভক্তি হচ্ছে দিয়া বোঝায় বা কোনো কিছু দ্বারা, দিয়া বা দ্বারা, এগুলো দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে সেটা কিন্তু তৃতীয়া বিভক্তির অন্তর্ভুক্ত হচ্ছে, তাকে কিন্তু তখন বলছে কর্মবাচ্য। তাহলে দেখো কর্মবাচ্য এখানে কোথায় আছে? অপশন বি। তো অপশন বি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো কর্তৃবাচ্য। এটা কিন্তু কর্তার প্রাধান্য থাকে। যেমন উদাহরণ সেই হিসাবে যদি আমি এখানে এই বাক্যটাতেই বলি রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে, তো এখানে রবীন্দ্রনাথ হচ্ছে কিন্তু কর্তৃবাচ্য, কর্তা, অর্থাৎ রবীন্দ্রনাথ নিজে কাজটি সম্পন্ন করেছে। নেক্সট দেখো আছে ভাববাচ্য। তো ক্রিয়ার ভাবের একটি প্রাধান্য থাকলে তাকে কিন্তু ভাববাচ্য বলা হয়। লাস্ট অপশন দেখো কর্ম কর্তৃবাচ্য। তো কর্ম কর্তা রূপে কাজ করে যদি, তাহলে তখন তাকে কর্ম কর্তৃবাচ্য বাক্য বলা হচ্ছে। চলো তো নেক্সট কোশ্চেন দেখো,
প্রত্যক্ষ উক্তিতে এই থাকলে পরোক্ষ উক্তিতে কি হয়? তো উক্তি পরিবর্তনের নিয়মে কিন্তু নৈকট্যবাচক অর্থাৎ কি কাছের কোনো কিছু শব্দগুলো দূরত্ববাচক বা দূরবর্তী শব্দে পরিণত হয়ে যায় প্রত্যক্ষ উক্তিতে। তো প্রত্যক্ষ উক্তিতে আমাদের কি আছে, তাহলে এই আছে। তো এই শব্দ পরোক্ষ উক্তিতে তাহলে কি হয়ে যাবে, দূরবর্তী বোঝালে তাহলে সেই হয়ে যাবে। তো অপশন বি দেখো আছে সেই, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে। চলো তো নেক্সট কোশ্চেন, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে কি বলে? তো বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশের একটি নির্দিষ্ট অর্থ রয়েছে। যেমন যদি আমরা বলি বট বা ডুমুর ইত্যাদি গাছে ফুল দেখা যায় না কিন্তু ফল হয়, তাদেরকে কি বলা হয়? তাদেরকে কিন্তু বনস্পতি বলা হয়। তো কি বললো আমাদের, যে গাছে ফল ধরে কিন্তু ফুল হয় না, যেমন ডুমুর গাছের আমরা ডুমুর ফলটাকে দেখতে পাই কিন্তু কখনোই ফুল দেখতে পাই না, তাহলে তাকে আমরা বনস্পতি বলবো। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো ফার্স্ট অপশন দেখা যাচ্ছে ঔষধি। ঔষধি কি, যে গাছ একবার ফল দিয়েই মারা যায়, যেমন হচ্ছে কলা বা ধান, তো এগুলো হচ্ছে ঔষধি গাছের অন্তর্ভুক্ত। নেক্সট আছে দেখো পরগাছা, অর্থাৎ যে গাছ অন্য গাছে জন্মায়, অন্য গাছকে অবলম্বন করে বেড়ে ওঠে, তাকে পরগাছা বলা হয়। নেক্সট আছে দেখো বৃক্ষ, তো সাধারণ গাছকে কিন্তু বৃক্ষ বলা হয়। নেক্সট কোশ্চেন, ক্ষয়ের খা বাগধারার অর্থ কি? তো বাগধারার অন্তর্নিহিত অর্থ গ্রহণ করতে কিন্তু বলা হয়েছে ক্ষয় রেখা বলতে কি বোঝানো হবে, যে এমন এক ব্যক্তিকে বোঝায় যা নিজের স্বার্থের জন্য অন্যের তোষামত বা চাটুকারিতা করে থাকে। অর্থাৎ কাউকে তোষামত করা বা কাউকে কিছু চাটুকার অর্থে বোঝায়, তাহলে চাটুকার আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো নেক্সট দেখো হচ্ছে ক্ষয়ের ব্যবসায়ী, অপশন সি, এটি কিন্তু একটি আক্ষরিক অর্থ বোঝায়। লাস্ট অপশন কৃপণ ব্যক্তি, তো কৃপণ বলতে কিন্তু কিপ্টে বা আহার কিপ্টে জাতীয় এরকম শব্দকে বুঝিয়ে থাকে। নেক্সট দেখো সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? তো সমার্থক শব্দের অর্থ জানা কিন্তু ভীষণ জরুরি। যেমন দিবাকর, যে দিন করে যে বা দিবা বোঝায়, এটা কিন্তু সূর্যের একটি সমার্থক শব্দ। তো সূর্যের যেমন সমার্থক শব্দ আরো আছে, যেমন রবি, তপন, ভানু, এগুলো সমার্থক শব্দ। তো দিবাকর রয়েছে দেখো, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তো সূর্যের কিন্তু আরো সমার্থক শব্দ রয়েছে, যেমন রবি আছে, তপন আছে, এগুলো কিন্তু সূর্যের সমার্থক শব্দ। ফার্স্ট অপশন দেখো আছে সুধাংশু, তো এটা কিন্তু চাঁদের সমার্থক শব্দ। নেক্সট আছে দেখো শশাঙ্ক চাঁদের সমার্থক শব্দ, আর বিধুও কিন্তু চাঁদের সমার্থক শব্দ। নেক্সট কোশ্চেন, অনিল শব্দের অর্থ কি? তো অনিল কিন্তু একটি তৎসম শব্দ যার অর্থ কিন্তু হচ্ছে বাতাস, বায়ু বা পবন। তো ফার্স্ট দেখা আছে বাতাস, অপশন এ তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো নেক্সট কি আছে, আগুন। আগুনের সমার্থক শব্দ কিন্তু বহ্নি বোঝায় বা অনল বোঝায়, অগ্নি বোঝায়। নেক্সট আছে দেখো জল, তো জলের সমার্থক শব্দ কিন্তু রয়েছে বাড়ি আছে, সলিল আছে, জলের সমার্থক শব্দ নীর আছে। লাস্ট অপশন দেখো হচ্ছে আকাশ, অপশন বি, তো আকাশের সমার্থক শব্দ কিন্তু রয়েছে গগন, অম্বর, এগুলো কিন্তু আকাশের সমার্থক শব্দ। নেক্সট কোশ্চেন, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কি? অপশন আছে কি কবিতা, নাটক, উপন্যাস আর ছোট গল্প। তো বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক তথ্যকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন অন্তর্ভুক্ত কাব্যগ্রন্থ রয়েছে তার মধ্যে। তার সাথে নামের সাথে মিল করে আমরা কিন্তু শেষের কবিতা এটা পেয়েছি। তো কবিতা শব্দটি থাকলেও এটি আসলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি বিখ্যাত উপন্যাস। তো উপন্যাস দেখো কোথায় আছে, অপশন সি আছে, সঠিক আনসার হয়ে যাচ্ছে উপন্যাস। অপশন বি আছে দেখো নাটক, রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক কিন্তু রয়েছে ডাকঘর। ডাকঘর একটি কিন্তু বিখ্যাত নাটক রয়েছে। এছাড়াও তার নাটকের মধ্যে কিন্তু আছে বিসর্জন, আছে আরো একটি বিখ্যাত নাটক তার। নেক্সট লাস্ট অপশন আছে দেখো ছোট গল্প। তো রবীন্দ্রনাথ একাধিক ছোট গল্প লিখেছেন, তার মধ্যে রয়েছে কিন্তু কাবুলিওয়ালা বা পোস্টমাস্টার কিন্তু তার উল্লেখযোগ্য ছোট গল্প। নেক্সট কোশ্চেন দেখো, মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি ছিল? তো লেখকদের ছদ্মনাম কিন্তু সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। মীর মশাররফ হোসেন তিনি কিন্তু গাজী মিয়া ছদ্মনামে তার বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন, যেটি গাজী মিয়ার বস্তানি রচনা করেছিলেন। তো কোন ছদ্মনামে? তাহলে গাজী মিয়া, অপশন বি দেখো সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো ভানু সিংহ, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। নেক্সট আছে দেখো বীরবল, অপশন সি, তো এটি কিন্তু প্রমথ চৌধুরীর ছদ্মনাম। আর টেকচাঁদ মিত্র, এটি কিন্তু প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম। নেক্সট কোশ্চেন, কোনটি তাড়নজাত ধ্বনি? তো যে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার ডগা উল্টে গিয়ে ওপরের মাড়িতে দ্রুত আঘাত করে বা তাড়ন করে, তাকে কিন্তু তাড়নজাত ধ্বনি বলে। যেমন এর মধ্যে রয়েছে ডয় শূন্য র এবং ভয় শূন্য র, এগুলো কিন্তু তাড়নজাত শব্দ, তাড়নজাত ধ্বনি।
অপশন এ তাহলে সঠিক আনসার হচ্ছে। দেখো, তবে নেক্সট যে আছে অন্ত্যেজ র, এটা কিন্তু কম্পনজাত শব্দ, কম্পনজাত ধ্বনি। নেক্সট দেখো তালবেশ্য পেট কাটা মন্তর্য, এটি কিন্তু শীষ ধ্বনি বা উষ্ম ধ্বনি। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নেবে, প্রত্যেকে একটু কাউন্ট করে জানাবে কার কত স্কোর হলো, কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো, বাই।